আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতি। তার আগেই বলে রাখি, আপনারা যারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক ফুল কোর্স শেষ করতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, আমাদের এই সম্পূর্ণ কোর্সের ভিডিওটি আপনারা পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ নাহিদ 24, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাহিদ 24, দুইটি প্লেলিস্ট সাজানো রয়েছে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম নাহিদ 24। যাই হোক, আজকের ক্লাসে ফিরে আসি। আমাদের আজকের ক্লাস হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতি। তো বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি বলতে কি বোঝায়? ভূপ্রকৃতি হচ্ছে কোনো অঞ্চলের ভৌগোলিক বিবরণ, সে অঞ্চলটার মাটি কেমন, সে অঞ্চলটার ভূপ্রাকৃতিক পরিবেশ কিভাবে গঠিত হয়েছে তাই। তো আমরা দেখব বাংলাদেশের ভূপ্রকৃতি। তো ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, আরেকটি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আরেকটি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবনভূমি। তো আমরা দেখব যে বাংলাদেশের কোন জায়গাটি কোন ভূপ্রাকৃতি অঞ্চলের মধ্যে পড়েছে। তো আমরা মানচিত্রের মধ্যে লক্ষ্য করি, মানচিত্রের যে উপরের দিকটি সেটি হচ্ছে উত্তর দিক, নিচের দিকটি হচ্ছে দক্ষিণ, হাতের ডানের দিকটি হচ্ছে পূর্ব এবং বামের দিকটি হচ্ছে পশ্চিম। তো ঠিক আমরা এই যে একটি রেখা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে একটি নদী, সেটা হচ্ছে পদ্মা নদ। এবং উপরে আরও একটি রেখা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রংপুর বিভাগ থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে একটি নদ, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই যে এই পাশে পূর্ব দিকে দেখতে পাচ্ছি দুইটি রেখা, যা দুইটি নদী, একটি হচ্ছে সুরমা এবং একটি হচ্ছে কুশিয়ারা, যেটি হচ্ছে সিলেট জেলা দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। তো আমরা সবার আগে দেখব যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলসমূহ। এই যে আমরা নিচের এই লাল যে অংশগুলো দেখতে পাচ্ছি, এটি মূলত বাংলাদেশের যে সিলেট বিভাগের একটি অংশ। মূলত পার্বত্য চট্টগ্রাম এবং এই দিকে সিলেট বিভাগের এই অংশটুকু লাল কালি দিয়ে আমরা ইন্ডিকেট করেছি। এখন যদি আমরা মানচিত্র অনুযায়ী বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব, অর্থাৎ আমরা জানি মানচিত্রের নিচেরটি দক্ষিণ এবং যেহেতু এই দিকটি পূর্ব, তাই আমরা বলতে পারি বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল। এবং বাংলাদেশের উপরে এই যে নেত্রকোনা, তারপরে হচ্ছে ময়মনসিংহ বিভাগের কিছু অংশ, তাই আমরা বলতে পারি যে উত্তর পূর্ব এবং উত্তর দিকের কিছু অংশ বাংলাদেশের এই টারশিয়ারি পাহাড়ি অঞ্চল। টারশিয়ারি যুগের গিরিজনের আলোড়নের ফলে হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছিল, তখন এই পর্বতগুলো গড়ে উঠেছিল। তাহলে আমরা বলতে পারি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল এবং উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চল, অর্থাৎ এই দিকটি হচ্ছে উত্তর, যেটা হচ্ছে ময়মনসিংহ জেলার কিছু অংশ, নেত্রকোনা। তারপরে এই পাশের অংশ হচ্ছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জায়গাগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল। আচ্ছা, এখন আমরা টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য দেখব। টারশিয়ারি যুগের এই পাহাড়গুলো উচ্চতা 610 মিটার। তবে টারশিয়ারি যুগের এই পাহাড়গুলোকে দুইভাবে ভাগ করা হয়, একটি হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, একটি হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। আমরা এখন দেখব যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। তাহলে বৈশিষ্ট্য কোন দিকের? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের। আচ্ছা, তাহলে এই টারশিয়ারি যুগে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলো, তার উচ্চতা হচ্ছে 610 মিটার। এর গঠন হচ্ছে বেলে পাথর
ও কর্দম দ্বারা গঠিত। অর্থাৎ এই পাহাড়গুলো অনেকটাই মানে কাদার মতন, এখানে ঝর্ণা ইত্যাদি অনেক কিছু অনেক বেশি রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে, এগুলোর উচ্চতা 244 মিটারের কম। এই যে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে, এই সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশ মানচিত্রে অঙ্কন করা হয়েছে। এই মানচিত্রের এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের কম। এই পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলা হয়। এগুলোর নাম হচ্ছে টিলা। এই চিত্রের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল রয়েছে, এগুলো বাংলাদেশের মোট ভূমির 12%। মোট ভূমির 12%। পরীক্ষায় বিভিন্নভাবে আসে প্রশ্ন যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল বাংলাদেশের কোন দিকে অবস্থিত। সো অনেক অপশন থাকে, তা আমাদের মনে রাখতে হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, উত্তর এবং উত্তর পূর্ব। অনেক সময় হচ্ছে অঞ্চলের নাম থাকে, যে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, তারপর হচ্ছে রংপুর, দিনাজপুর, বরিশাল, এভাবে বিভিন্ন নাম থাকে। তা আমরা সেটা লক্ষ্য করব এবং এটির কত পার্সেন্ট আমাদের বাংলাদেশের মোট কত পার্সেন্ট এই টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়েছে, এটিও পরীক্ষার মধ্যে বিভিন্ন সময় এসে থাকে। এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গড়ে উঠেছে 6 কোটি থেকে 25 লক্ষ বছর পূর্বে। তাহলে অবশ্যই আমরা এই কয়েকটি ইনফরমেশন মনে রাখবো। এই ইনফরমেশনগুলো থেকে প্রতি বছরে পরীক্ষায় আসে। বিশেষ করে আমরা মানচিত্রটা মাথায় রাখার চেষ্টা করব, তাহলে আমরা এই ইনফরমেশনগুলো সহজে ভুলবো না। আচ্ছা, এবার আমরা দেখব প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। বাংলাদেশের এই যে ভূমিগুলো রয়েছে, সেই ভূমিকে আমরা দেখলাম যে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগের মধ্যে প্লাইস্টোসিন কালের সোপানসমূহকেও আবার 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে এই রাজশাহী বিভাগের ও রংপুর বিভাগের কিছু অংশ, যা বরেন্দ্র ভূমি নামক পরিচিত। আর একটা হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড় এবং টাঙ্গাইল এবং ময়মনসিংহের মধুপুর অঞ্চল। তাহলে আমরা লিখি 1 বরেন্দ্র অঞ্চল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ হচ্ছে এই যে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের কিছু অংশ, যা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত, গাজীপুরের ভাওয়ালের গড় ও টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর অঞ্চল, এই দুইটি হচ্ছে একটি অংশ বা একই রকম ভূপ্রাকৃতি এখানে। আর একটি হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। এই 3টি অঞ্চলের ভূপ্রাকৃতি একই রকম, যা আমরা বলতে পারি যে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। তো সবার আগে আমরা দেখব হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলের আয়তন 9320 বর্গ কিলোমিটার। এর মাটি ধূসর ও লালচে। এই দুইটি ইনফরমেশন আমরা মনে রাখবো যে বরেন্দ্র অঞ্চলের আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার এবং মাটি হচ্ছে ধূসর ও লালচে। এবং দ্বিতীয় দেখব আমরা এই যে গাজীপুরের ভাওয়ালের গড় এবং টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর অঞ্চল, এগুলোর বৈশিষ্ট্য বরেন্দ্র অঞ্চল এবং কুমিল্লার লালমাই পাহাড়ের মতনে, যা আমরা প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বলি। তো এর উচ্চতা গাজীপুরের ভাওয়ালের গড় ও টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর, এগুলোর উচ্চতা 6 থেকে 30 মিটার এবং এর আয়তন 4103 বর্গ কিলোমিটার। তাহলে এই আয়তনগুলো আমরা মনে রাখবো, যেহেতু এই আয়তনগুলো বারবার পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। এই কুমিল্লার লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার
এর মাটির বৈশিষ্ট্য ধূসর, লালচে, নুড়ি পাথর মিশ্রিত এবং এর উচ্চতা 6 থেকে 30 মিটার। তাহলে আমরা এই চিত্র থেকে দেখেছি যে বাংলাদেশের ভূপ্রাকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে 2টি দেখলাম যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, আরেকটি হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড়, আরেকটি হচ্ছে টাঙ্গাইল ও ময়মনসিংহের গাজীপুরের ভাওয়ালের গড় ও টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর, আরেকটি হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। আরও একটি ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা দেখছি যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলসমূহ বাংলাদেশের ভূমির প্রায় 12% এবং এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাংলাদেশের ভূমির 8%। সবার শেষে আমরা দেখব যে সাম্প্রতিককালের প্লাবনভূমি। আমরা এই চিত্রে যা দেখতে পাচ্ছি যে এই বরেন্দ্র অঞ্চল, তারপরে হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর এবং বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল এবং কুমিল্লার লালমাই পাহাড় বাদ দিয়ে বাংলাদেশের যে ভূমিগুলো আমরা দেখতে পাচ্ছি তা সমগ্রই সাম্প্রতিককালের প্লাবনভূমি। এই সাম্প্রতিককালের প্লাবনভূমির আয়তন হচ্ছে বাংলাদেশের প্রায় ভূমির 80%। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল বাংলাদেশের ভূমির 12%, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাংলাদেশের ভূমির 8% এবং সাম্প্রতিককালে প্লাবনভূমি বাংলাদেশের ভূমির 80%। এবং এই সাম্প্রতিককালের এই প্লাবনভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে। এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে বরেন্দ্র অঞ্চলের আয়তন ছিল হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার এবং সাম্প্রতিককালের প্লাবনভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। আর আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি এই টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলসমূহ সবথেকে বেশি উঁচু। আমরা দেখেছি যে প্রায় 610 মিটার উঁচু। আর এই টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলসমূহের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থিত। আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি এই যে লাল অংশের উপরে এই অংশটুকু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রথম যে জেলাটি তা হচ্ছে খাগড়াছড়ি এবং দ্বিতীয় এই অংশটুকু আমরা বলতে পারি মানচিত্র অনুযায়ী রাঙামাটি। তারপরে অংশটুকু হচ্ছে বান্দরবান এবং সবার নিচে হচ্ছে কক্সবাজার। তো ঠিক এই জায়গাটুকু অবস্থিত হচ্ছে বান্দরবান জেলা। আর এই বান্দরবান জেলার ঠিক এই জায়গা হচ্ছে রুমা উপজেলা। আর বাংলাদেশের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ তাজিংডন বা বিজয় এই পর্বত শৃঙ্গ অবস্থিত হচ্ছে এই বান্দরবানের রুমা উপজেলায়, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। রুমা বান্দরবান। তাহলে আমরা মানচিত্রে দেখতে পেলাম যে বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলাটি রয়েছে বান্দরবান, এই বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থিত, যার নাম হচ্ছে বিজয় বা তাজিংডং, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার এবং দ্বিতীয় সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং 1230 মিটার। আচ্ছা, পর্বত শৃঙ্গ হচ্ছে একটি পর্বতের সর্ব উঁচুর যে স্থানটি তাকে বলা হয় পর্বত শৃঙ্গ। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব পাহাড়। আমরা দেখলাম যে টারশিয়ারি যুগের যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলও রয়েছে। ঠিক এই উত্তর দিকের এই ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের একটি বৃহৎ পাহাড় হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড়। এই গারো পাহাড়ে গারো উপজাতিরা বসবাস করে। আমরা জানি বাংলাদেশের 2টি উপজাতি হচ্ছে মাতৃতান্ত্রিক, তার মধ্যে একটি হচ্ছে গারো এবং একটি হচ্ছে খাসিয়া।
এবং আমরা ঠিক মানচিত্রে এই জায়গাটি দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগ। এই কুমিল্লা অবস্থিত বাংলাদেশের লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ের আয়তন আমরা একটু আগে দেখেছি হচ্ছে 34 বর্গ কিলোমিটার। তাহলে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসে, তার মধ্যে এভাবে আসতে পারে যে লালমাই পাহাড় কোথায় অবস্থিত। তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কুমিল্লা অবস্থিত। ঠিক আমরা মানচিত্রের এই জায়গাটুকু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামের এখানে অবস্থিত হচ্ছে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত এই চট্টগ্রামে। এই চন্দ্রনাথ পাহাড় হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। এই চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এবং এই পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির এবং এই মন্দিরটি হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। আমরা একটু আগে দেখেছি এই বান্দরবানে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বা বিজয় ছিল। ঠিক এই একই জেলায় বাংলাদেশে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টি হচ্ছে চিম্বুক পাহাড়। এই পাহাড়টিকে কালো পাহাড় বলা হয় এবং এই পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় এবং বাংলাদেশের দার্জিলিং বলা হয়। তাহলে কি বলা হয়? এই পাহাড়ের আরেক নাম হচ্ছে কালো পাহাড়, পাহাড়ের রানী বাংলাদেশের দার্জিলিং। আমরা পার্বত্য চট্টগ্রামের সবার উপরে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যে জেলাটি অবস্থিত তা হচ্ছে খাগড়াছড়ি জেলা। এই খাগড়াছড়ি জেলায় একটি পাহাড় অবস্থিত যার নাম হচ্ছে আলুটিলা। এটি অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের একটি জেলা হচ্ছে মৌলভীবাজার, সেখানে অবস্থিত কুলাউড়া পাহাড়। মৌলভীবাজার এই কুলাউড়া পাহাড়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে বাংলাদেশের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। তো আমরা জানি ইউরেনিয়াম যেহেতু একটি প্রাকৃতিক সম্পদ এবং অনেক মূল্যবান, তাই এই পাহাড় থেকে এই প্রশ্নটি অনেকবারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। সো আমরা এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশের ভূপ্রাকৃতির যে বৈশিষ্ট্যগুলো আমরা কিছুক্ষণ ধরে দেখেছি সেগুলো আমরা আরও একবার মনে করার চেষ্টা করব। সেটি হচ্ছে এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমাদের এই বাংলাদেশের যে ভৌগোলিক ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেভাবে তিন ভাগে ভাগ করা হয় বাংলাদেশকে। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলসমূহ, যা আমরা দেখলাম দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল। এরপরে দেখলাম প্লাইস্টোসিনকালের সোপান সমূহ, তা হচ্ছে এই বরেন্দ্র ভূমি। রাজশাহীর আরেক নাম হচ্ছে বরেন্দ্র ভূমি। তারপর হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড় এবং টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর এবং কুমিল্লার লালমাই। এই অংশটুকু এবং টারশিয়ারি যুগের এই অংশটুকু বাদ দিয়ে বাংলাদেশের যত অংশ আছে সম্পূর্ণই সাম্প্রতিককালের প্লাবন ভূমি, যা বাংলাদেশের শতকরা 80% অংশ নিয়ে গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শেষ করতে চান, তারা এই বইটি ক্রয় করতে পারেন এবং ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে শেষ করতে পারেন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের প্রধান নদ নদী। আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে বর্তমান নদীর সংখ্যা 1008টি এবং আন্তর্জাতিক নদীর সংখ্যা 57টি। বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে পতিত হয়েছে এমন নদী 3টি। একটি হচ্ছে টাঙ্গুয়ান, আরেকটি হচ্ছে আত্রাই এবং আরেকটি হচ্ছে পুনর্ভবা। আমরা এখন দেখব বাংলাদেশের প্রধান যে নদীগুলো আছে তা বাংলাদেশের কোন কোন জেলা দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এবং কোথায় মিলিত হয়েছে এবং কোথায় পতিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
মানচিত্রের ঠিক এই অংশটুকু, মানচিত্রের এই জায়গাটি ঠিক মানচিত্রের এই জায়গাটুকু হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ, বাংলাদেশের এই রাজশাহী বিভাগ দিয়ে বাংলাদেশের এই রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে একটি আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে। এই নদীটি হিমালয়ের গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে উৎপন্ন হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীটির ভারতীয় নাম হচ্ছে গঙ্গা এবং বাংলাদেশে প্রবেশ করার পরে এর নাম হয়ে গেছে পদ্মা। তাহলে আমাদের মনে রাখতে হবে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে যে নদীর উৎপত্তি হয়েছে সেই নদীটির ভারতের নাম হচ্ছে গঙ্গা এবং বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা। পদ্মা নদীটি প্রবেশ করেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। আমরা জানি এই চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। মানচিত্রের ঠিক উত্তর দিকের এই উপরের অংশে ভারতের একটি প্রদেশ রয়েছে, তার নাম হচ্ছে সিকিম। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এই সিকিমে দুইটি নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একটি নদীর নাম হচ্ছে তিস্তা এবং আরও একটি নদীর নাম হচ্ছে আত্রাই। এই সিকিমের পাহাড়ি অঞ্চলে যে দুটি নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে এই আত্রাই নদীটি বাংলাদেশের পঞ্চগড়। তার আগে বলে রাখি, আপনারা যারা এই ক্লাসটি করছেন অবশ্যই বাংলাদেশের মানচিত্র সাথে নিয়ে বসবেন, না হলে এই ইনফরমেশনগুলো ভুলে যাবেন। যখন আপনারা মানচিত্রের সাথে ভিজুয়াল করবেন ক্লাসটি, তখন অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনাদের দীর্ঘ সময় মাথায় থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম কি সিকিমের পাহাড়ি অঞ্চল থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, একটি হচ্ছে আত্রাই, যা পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতে চলে গেছে এবং আবার বাংলাদেশে প্রবেশ করেছে। আরও একটি নদী আমরা দেখলাম যে হচ্ছে তিস্তা। এই তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক বাংলাদেশের উপরের দিকে তিব্বতে উৎপন্ন হয়ে বাংলাদেশে একটি নদী প্রবেশ করেছে। এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে একটি নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এসে মিলিত হয়েছে। কার সাথে? তিস্তা নদীর সাথে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশের যে তিস্তা নদী নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই নদীটি ব্রহ্মপুত্র নদের সাথে, ব্রহ্মপুত্র আসলে নদী নয়, এটি একটি নদ, যেহেতু এর নামটি হচ্ছে ছেলে বা পুরুষের নামের সাথে সাদৃশ্য রয়েছে। আরও একটি এখানে ইনফরমেশন মনে রাখতে হবে, এই ব্রহ্মপুত্র নদ হচ্ছে বাংলাদেশে প্রবেশ করা সবথেকে দীর্ঘ পথ অতিক্রম করা নদ, অর্থাৎ উৎপত্তিস্থল থেকে বাংলাদেশে যে প্রবেশ করেছে দীর্ঘ পথ অতিক্রম করছে এই ব্রহ্মপুত্র নদ। আমরা উত্তর পূর্ব অঞ্চলের এই সিলেট জেলার দিকে, সিলেট বিভাগে তাকাই। সিলেট বিভাগের এই সিলেট জেলা দিয়ে বাংলাদেশে দুইটি নদী প্রবেশ করেছে। এই দুইটি নদী আসামের নাগামরিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এই উৎপত্তি লাভ করে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একটি হচ্ছে সুরমা, আরেকটি হচ্ছে কুশিয়ারা। আমাদের মনে রাখতে হবে এই সুরমা কুশিয়ারা নদী যখন ভারতে ছিল সেই তখন এই নদীর নাম ছিল হচ্ছে বরাক নদী।
কিন্তু যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন এর নামটি পরিবর্তন হয়ে একটি নাম হয়েছে সুরমা এবং একটির নাম হচ্ছে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে হবিগঞ্জের আজমেরীগঞ্জ জেলার আজমেরীগঞ্জে এসে মিলিত হয়েছে, মিলিত হয়ে কালনী নাম ধারণ করেছে, কালনী নাম ধারণ করেছে। তাইলে আসামের নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে দুইটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। উৎপত্তিস্থল থেকে ভারত পর্যন্ত এর নাম ছিল বরাক নদী, এবং বাংলাদেশে যখন প্রবেশ করেছে তখন একটি হয়েছে সুরমা এবং অপরটি হচ্ছে কুশিয়ারা নদী, যা হবিগঞ্জের আজমেরীগঞ্জে এসে মিলিত হয়েছে। মিলিত হয়ে নাম পরিবর্তন হয়েছে হচ্ছে কালনী। আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি জেলা অবস্থিত, তা হচ্ছে কুমিল্লা। এবং এই কুমিল্লা জেলার সাথে বাংলাদেশের ভারতের যে রাজ্য রয়েছে তা হচ্ছে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। আমরা জানি যে এই কুমিল্লা জেলায় বাংলাদেশের একটি উপজাতি বসবাস করে, যাদের নাম হচ্ছে ত্রিপুরা, কেননা পার্শ্ববর্তী দেশ ভারতের একটি বড় অংশ ত্রিপুরা উপজাতি আমাদের দেশের পাশে বসবাস করে। এই ত্রিপুরা পাহাড়ের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে বাংলাদেশে একটি নদী প্রবেশ করেছে, যার নাম হচ্ছে গোমতী। আমরা জানি এই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে বাংলাদেশে একটি নদী প্রবেশ করেছে, সেখানে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? কুমিল্লা জেলা দিয়ে। এটি হচ্ছে কুমিল্লা জেলা। আমরা যদি মানচিত্রে লক্ষ্য করি যে আসলে কোন নদীগুলো কোথায় উৎপত্তি হয়েছে, তাহলে আমাদের সহজে মনে থাকবে, কেননা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই কুমিল্লা জেলার সাথেই ভারতের যে রাজ্য তার নাম হচ্ছে ভারতের যে প্রদেশ তার নাম হচ্ছে ত্রিপুরা। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে আমরা জানি পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলাকে বলা হয়। একটি হচ্ছে খাগড়াছড়ি, আরেকটি হচ্ছে রাঙামাটি, আরেকটি হচ্ছে বান্দরবন। এই আরাকানের পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশের দুইটি নদী উৎপত্তি লাভ করছে। একটির নাম হচ্ছে সাঙ্গু, আরেকটির নাম হচ্ছে নাফ নদী। আমরা জানি এই নাফ নদীকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে পৃথকীকৃত নদী বলা হয়। আরাকানের পাহাড়ি অঞ্চল থেকে তাহলে দুটি নদীর উৎপত্তি হয়েছে। দুটি নদী, একটি হচ্ছে সাঙ্গু নদী আর একটি হচ্ছে নাফ নদী। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি জেলা, তার নাম হচ্ছে খাগড়াছড়ি। এই খাগড়াছড়ি জেলায় একটি নদীর উৎপত্তি হয়েছে, তার নাম হচ্ছে হালদা নদী। আমরা এখন মানচিত্রে যা দেখলাম তা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী কোথায় উৎপত্তি লাভ করেছে। এখন আমরা দেখব যে বাংলাদেশের এই প্রধান নদীগুলো উৎপত্তি লাভের পর বাংলাদেশে প্রবেশ করার পরবর্তীতে কোন নদী কোথায় মিলিত হয়েছে এবং কি নাম ধারণ করেছে। সবার আগে আমরা দেখি হচ্ছে পদ্মা নদী। আমরা দেখেছি যে পদ্মা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে এর নাম পূর্বে ছিল গঙ্গা, ভারতে বাংলাদেশে এসে নাম হয়েছে পদ্মা, এবং রাজবাড়ির গোয়ালন্দ পর্যন্ত এই নদীটি প্রবাহিত হয়েছে। এবং উপরে আমরা দেখতে পেরেছি যে একটি নদীর নাম হচ্ছিল তিস্তা, আরেকটির নাম হচ্ছিল আত্রাই। আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদের সাথে তিস্তা নদটি একত্রিত হয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। এই কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় তিস্তা এবং ব্রহ্মপুত্র নদটি একত্রিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে দক্ষিণ দিকে পতিত হয়ে রাজবাড়ির গোয়ালন্দ এসে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা দেখলাম কি তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পর দক্ষিণ দিকে পতিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে, এবং এই স্রোতধারার নাম হয়েছে যমুনা।
যমুনা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা হয়েছে, তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়ে যমুনা নাম ধারণ করে পদ্মা নদীর সাথে একত্রিত হয়েছে। তারপরে আমরা দেখি যে ভারতের আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে সুরমা ও কুশিয়ারা নদী উৎপত্তি লাভ করে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জে এসে মিলিত হয়ে কালনী নাম ধারণ করছে। 1787 সালের একটি ভূমিকম্পে আমরা জানি যে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল। অর্থাৎ আমরা একটু আগে যে যমুনা নদীটি দেখছি, এই যমুনা নদীটির জন্ম 1787 সালে। তখন ব্রহ্মপুত্র নদটি তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে বাঁক নিয়েছিল। তার পূর্বে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ ছিল দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে গতিপথ ছিল তা সুরমা এবং কুশিয়ারা নদীর মিলিতের পর কালনী নদীর সাথে এসে সংযুক্ত হয়েছিল তার পূর্বে, এবং সংযুক্ত হয়ে এর নাম হয়েছিল পদ্মা নদী। যেই জায়গায় সংযুক্ত হয়েছে তা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুরমা এবং কুশিয়ারা নদী সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হবিগঞ্জের আজমেরীগঞ্জে এসে মিলিত হয়েছে এবং কালনী নাম ধারণ করেছে। আর এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী বাংলা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এই কালনী নদীর সাথে একত্রিত হয়ে দুইটি নদীর স্রোতধারা পদ্মা নদী নামে প্রবাহিত হচ্ছিল দক্ষিণ দিকে। 1787 সালের ভূমিকম্পে এই নদীর গতিপথ পরিবর্তন হয়ে দক্ষিণ দিকে আরও একটি গতিপথ তৈরি হয় যা যমুনা নামে পরিচিত। আর এই যে পুরাতন গতিপথ ছিল তা পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হচ্ছে, যেহেতু তার গতিপথ সংকুচিত হয়ে গিয়েছিল। পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী কিশোরগঞ্জের ভৈরব বাজারে এসে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে এই স্রোতধারা মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। আর যমুনা এবং পদ্মা নদী গোয়ালন্দে একত্রিত হয়ে দক্ষিণ দিকে পতিত হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে চাঁদপুরে, এবং এর পরবর্তীতে দুইটি নদীর মিলনের পরে আবারও দক্ষিণ দিকে বাঁক নিয়ে দক্ষিণ দিকে পতিত হয়েছে যে গতিপথ, সেই গতিপথের নামও মেঘনা। তাহলে আমরা মনে রাখব যে পদ্মা নদী গোয়ালন্দ পর্যন্ত যমুনার সাথে এসে মিলিত হওয়ার পরবর্তীতেও এর নাম ছিল পদ্মা, এবং কালনী নদী ব্রহ্মপুত্র নদীর সাথে একত্রিত হওয়ার পরে এর নাম পরিবর্তন হয়েছে মেঘনা, এবং পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হওয়ার পরে দক্ষিণ দিকে পতিত হয়েছে, সেই প্রবাহের নাম হচ্ছে মেঘনা। খাগড়াছড়িতে যে হালদা নদীর উৎপত্তি হয়েছে সেই নদীটি চট্টগ্রামের কালুঘাটে এসে সাঙ্গু নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা বাংলাদেশের প্রধান যে নদ নদীগুলো রয়েছে সেই প্রধান নদ নদীগুলোর উৎপত্তি এবং গতিপথ এবং কোথায় মিলিত হয়েছে এবং কিভাবে প্রবাহিত হয়েছে তা দেখলাম। এখন আমরা আরেকবার জাস্ট এটি রিভিউ করব, যেহেতু বাংলাদেশের এই প্রধান নদ নদী সম্পর্কে অনেক বেশি প্রশ্ন আসে। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে উৎপত্তি হয়েছে। আর পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে একটি নদী প্রবেশ করেছে যার নাম হচ্ছে আত্রাই, যা উৎপত্তি হয়েছে সিকিমের পাহাড়ি অঞ্চল থেকে। ঠিক একই অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, যা বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে একটি নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে, যা কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় এসে তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে, যা দুইটি স্রোতধারা, একটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, একটি হচ্ছে যমুনা। যমুনা নদী যখন পদ্মার সাথে মিলিত হয়েছে তখন এর প্রবাহিত গতিপথের নাম যমুনা পরিবর্তন হয়ে পদ্মা হয়েছে, এবং পুরাতন ব্রহ্মপুত্র এবং
যে কালনী নদী সুরমা এবং কুশিয়ারার মিলনের পরে যে নদীর সৃষ্টি হয়েছে কালনী, সেই কালনী নদীর নাম পরিবর্তন হয়ে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে একত্রিত হওয়ার পর এর নাম হয়েছে মেঘনা এবং দক্ষিণ দিকে পতিত হয়েছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার পাহাড়ি অঞ্চল, ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে বাংলাদেশের যে গোমতী নদীর উৎপত্তি হয়েছে, সেই নদীটি বাংলাদেশের কুমিল্লা জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং মেঘনা নদীতে এসে পতিত হয়েছে। আজকে আমরা বাংলাদেশের প্রধান নদ নদী সম্পর্কে আলোচনা করলাম। যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস, প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, আপনারা সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই মানচিত্র সাথে রাখবেন। আর আমাদের ক্লাসে আপনারা যারা আমাদের ক্লাসে আছেন এবং সম্পূর্ণ ক্লাসটি দেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন nahid24youtube.com। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।